Hello viewers, Coffee with Moon celebrity show presented by গণকণ্ঠ। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রক হাবিব। আপনাকে স্বাগত গণকণ্ঠ সেলিব্রিটি শোতে। কেমন আছেন হাবিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ মুন ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি গণকণ্ঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি হাবিব ভাই জানতে চাচ্ছি সঙ্গীত জীবনে বা ক্যারিয়ারে শুরুটা কিভাবে হলো? আমি স্কুল লাইফ থেকেই মিউজিক খুব পছন্দ করতাম। স্পেশালি হচ্ছে আমার গিটার খুব পছন্দের ছিল। তো গিটার নিয়ে প্রথমে খুব মাতামাতি করতাম। পরবর্তীতে যখন আমি কলেজ পর্যন্ত যাই, সে সময়টা আপনার ছিল আমাদের কলেজে আমরা 94 95-এ দিকে তখন থেকে বলতে গেলে তার আগে থেকেই স্টেজ শো আরম্ভ করি বিভিন্ন জায়গা। তখন তো বিভিন্ন এলাকায় আমাদের পুরনো ঢাকা লালবাগে যেতে থাকি আমি, যে কোনো ওকেশনে দেখা গেত আপনার স্টেজ শো হতো, এবং স্পেশালি বিয়ে বাড়ির মধ্যে অনেক প্রোগ্রাম হতো গায়ে হলুদে। হ্যাঁ, বিশেষ করে গায়ে। সেখান থেকেই আসলে শুরু হয়। এবং গান, আমি বাচ্চু ভাইয়ের খুব ভক্ত। আচ্ছা, বাচ্চু ভাইয়ের গান আমি খুব পছন্দ করি এবং তার গান আমি বেশি প্রিফার করি। মূলত বলতে গেলে বাচ্চু ভাইকে ফলো করতে করতেই আমি স্টেজে উঠি এবং গান টান করি। সেখান থেকে আমার শুরু হয়। আচ্ছা, এবং আপনার আমাদের পপ সম্রাট আজম ভাইয়ের কথা বলতে হবে। আজম ভাইও আমাদের খুব যখন কারণ 80-90 দশকে খুবই জনপ্রিয় আজম ভাই। হ্যাঁ, রেল লাইনের ওই বস্তিতে হাসি হাসি বলে আর এলে না, অভিমানী গানটা খুব প্রিয়। তো এটা তো আজম ভাই ছিলই। পরবর্তীতে আপনার মাইলস আসে, এবং বাচ্চু ভাই যখন আসে তখন তো দেখা গেল উনি অন্যরকম একটা ফিল নিয়ে আসে, যেটা বাংলাদেশ ব্যান্ড জগতের মধ্যে ছিল না। বলতে গেলে রক ঘরানার যে এই পারফর্মটা বাচ্চু ভাই যেভাবে করতো, এবং উনি যে গিটার প্লে করতে যেভাবে, আমরা ওপেন কনসার্ট কখনো তার মিস করতাম না। আসলে আমার ইন্সপিরেশনটা হচ্ছে ওই আপনার বাচ্চু ভাই থেকেই। রক হাবিব বলার পিছনে হচ্ছে আমি ব্যান্ড ফিলের গান করে থাকি বেসিক্যালি। ব্যান্ড ফিলের গান, এবং আমরা যখন স্টেজ পারফর্ম করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে, তখন তারা খুব এনজয় করে। কারণ ওপেন কনসার্টে হয় কি, আপনার রকিং পারফর্ম না হলে না তারা এনজয় করতে পারে। যেমন দেখা গেল একটু গলা চিৎকার করে গান গাওয়া কিংবা একটু ডান্স করতেছে, খুব এনজয় করছে। নর্মাল গানগুলোর মধ্যে হলে তারা এই ফিলটা হয় না। তো সেক্ষেত্রে দেখা গেল যে রকিং পারফর্মটা ডিপেন্ড করে ওপেন কনসার্টের মধ্যে খুব এনজয় হয়, পাবলিক খুব লাইক করে। আসলে এইটাই হচ্ছে রকিং এর শুরু। আর রক, এই কারণে আমি রকটাই বেশি পছন্দ করি। লাইভ পারফরমেন্স ফ্যানদের প্রতিক্রিয়া কেমন হয়? আসলে খুব ভালো লাগে যখন আমি স্টেজ থেকে নামি, তখন যখন তারা আপনার একটু সেলফি তুলতে খুব উদ্গ্রীব হয়ে যায়, তখন বোঝা যায় হয়তো আমার গানটা তার ভালো লেগেছে। আসলে এই ভালো লাগাটা হচ্ছে অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা খুব ভালো লাগে, খুব এনজয় করি। এবং আমি জানি আমি যখন গান করি কোথায় কোন ভুলটা হলো, এটা কিন্তু যারা পারফর্ম করে তারা বুঝে। আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করি যাতে করে ভুলটা কম হয়। রক হাবিব ভাই, আপনার তো জনপ্রিয় গান ডিসেম্বরে, এন্ড অফ দ্য ডিসেম্বরে বোধহয় রিলিজ হবে। এই ডিসেম্বরেই তো বোধহয় না, 26-এর একটা বাংলা ফিল্ম। তো ওই জনপ্রিয় গানের কিছু অংশ, 2টা লাইন যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে গানটা কিন্তু এখনো রিলিজ হয় নাই, জানি না এটা কতটুকু জনপ্রিয়তা পাবে, তবে আমি গানটা একটু শোনাতে পারি। সেটাই এমন একটু দ্রোহ টাইপের, বর্তমান প্রেক্ষাপটে যেমন হচ্ছে যা হচ্ছে। জাগো 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 দেশবাসী, কান্না ভুলে চলো হাসি, এমনি ভাবে জীবন ভর বেঁচে কি বল হবে আর। চারিদিকে খুন ধর্ষণ দুর্নীতি আর অপহরণ, এমনি ভাবে জীবন ভর বেঁচে কি বল হবে আর। অবক্ষয় 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 অবক্ষয়। অনেক ধন্যবাদ। আপনার এই গানটার আমরা হারিয়ে গেছিলাম সেই কালে, মানে জোশ চলে আসছিল। রক হাবিব, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার পার্সোনাল লাইফ এবং সঙ্গীত জীবনের কিভাবে এটাকে ব্যালেন্স করেন, একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি কিন্তু গানের পাশাপাশি একটু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত, এবং আমার একটি ছোট্ট স্কুল আছে, যা বলতে গেলে স্কুল এবং সোশ্যাল অর্গানাইজেশন সম্পূর্ণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। এবং আমাদের সংগঠন সরকারিভাবে রেজিস্ট্রিকৃত সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন।
এই সংগঠনের মধ্য দিয়ে আমরা শিশু কিশোর থেকে শুরু করে নারীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম রেখে থাকি, কার্যক্রম করে থাকি বিভিন্ন দুর্যোগময় অবস্থায় এবং ওকেশনে আমরা বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে থাকি এবং চেষ্টা করি সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। এটা হচ্ছে একটা ব্যাপার। তবে আমি একটি অনুরোধ করব, মানুষের জন্য কাজ করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা অনেক দরকার। অবশ্যই। যদিও আমি লালবাগে থাকি এবং লালবাগে আমি স্থানীয় একজন বাসিন্দা বলা যায়, টুকটাক আমাকে যারা চেনেন জানেন, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। কোশ্চেনটা একটু ভিন্ন ধরনের, আমি চলে যাব ৮০ আর ৯০-এর দশকের দিকে। যেহেতু আপনি আইয়ুব বাচ্চু বলেন, প্রিন্স ভাই বলেন, এদের সাথে কাজ করেছেন, তো আমি চাচ্ছি যে সঙ্গীত শিল্পী এবং আইয়ুব বাচ্চু এবং প্রিন্স ভাইদের সাথে কাজ করার যে আপনার একটা তখনকার অনুভূতিটা কেমন ছিল, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে প্রিন্স ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে অনেকবার, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার সেরকম কাজ করার সৌভাগ্য হয় না। কিন্তু আমি প্রিন্স ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, কারণ ওনার গানের কথা সুর মানে মুগ্ধময়। বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার অনেক রকমের যোগাযোগ হতো। বাচ্চু ভাইয়ের বাসায় আমি যেতাম, ওনার এবি কিচেনে আমাদের যাওয়া আসা ছিল এবং বাচ্চু ভাই আমার বাসায় আসতেন। আমার একবার 2003-এ মার্চে 26শে মার্চ উপলক্ষে বিশাল একটি প্রোগ্রাম ছিল এলাকায়, তখন বাচ্চু ভাইকে আমি ইনভাইট করেছিলাম, বাচ্চু ভাই আসছিলেন এবং বলতে গেলে অত্র এলাকায় পুরন ঢাকার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল। এবং বাচ্চু ভাই বলতে গেলে উনি অমায়িক একজন মানুষ, আসলে খুব ভালো একজন মানুষ। আমরা আসলে মিস করি উনাকে। সেই সময়টা যদি আমাদের বয়স অনেক কম ছিল, আমরা সেভাবে কি বলবো আর, কিন্তু বাচ্চু ভাই সুযোগ দিয়েছিল যে হাবিব তুমি আসো, যোগাযোগ রাখো। কিন্তু কেন জানো বিভিন্ন কারণে, হয়তো পড়াশোনার কারণে কিংবা সামাজিকতার অনেক কাজের চাপের কারণে যাওয়া আসাটা সেরকম খুব আর গভীরভাবে হয়নি সময়টা। না আসলে বাচ্চু ভাইয়ের কথা বললে আমাদের নিজের কাছে ব্যান্ড বলতেই আমরা একটা সম্পদ হারিয়েছি। বাচ্চু ভাই আমাদের মতন দ্বিতীয় কেউ আসবেন না। যেমন আমাদের এখন আপনার অনেক নতুন মুখ আসছে, হ্যাঁ, অনেক ব্যান্ড আসছে, হ্যাঁ, এবং নতুন মুখ অনুসরণ করছে এবং অনেকে করছে না। এই বিষয়ে আপনার মতামতটা কি তাদের উদ্দেশ্যে? আসলে নতুন যারা আসছে, বলতে গেলে ব্যান্ডের কথা যদি বলেন, আপনার শিরোনামহীন, শূন্য ব্যান্ডগুলো কিন্তু অসাধারণ। তাদের গায়কী এবং তাদের যে লিরিক এবং তারা যে পারফর্ম করে অসাধারণ। কিন্তু আরও বেশি হওয়ার কথা যেখানে, পৃষ্ঠপোষকতার অভাবে বলতে গেলে অনেক ভালো ভালো ব্যান্ড কিন্তু রাগে ক্ষোভে সুযোগ সুবিধার অভাবে হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য তাদেরকে এরকম নতুনদের সন্ধানের জন্য অনেক চ্যানেল অনেক রকম প্রোগ্রাম করে থাকার কারণে অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন যেন হুট করে আবার তারা হারিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী কিংবা দীর্ঘস্থায়ী সেরকম আমরা কাউকে দেখছি না। যেমনটা মনে করেন, আমি জেমস ভাইকে বলেন, বাচ্চু ভাইকে বলেন, তারা যতদিন জীবিত ছিল গান একটার পর একটা যেমন হিট গান ছিল, এখন সেরকম হচ্ছে না। কারণ আমরা ডিপলি গভীরে যাচ্ছি না। কোনো রকমে দেখা গেল এখন দেখেন এআই, এই যে এআই অ্যাপস যে আসছে আপনার, এটা হচ্ছে আমাদেরকে মিউজিককে ধ্বংস করার অন্যতম একটা কারণ। আমাদের নিউ কামার যারা আসছে, ওরা এখন খুব সহজে সবকিছু পেয়ে যাচ্ছে, কিন্তু মিউজিক তো সহজে পাওয়ার মতো না। তুমি মিউজিককে ভালোবাসতে হলে ভালো একটা মিউজিক দিয়ে তোমাকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে, খুব গভীর থেকে গভীরে যেতে হবে। সেই চেষ্টাটা আমি খুব অভাব দেখছি। না, এটা আপনি এআইভিতে যেটা আসছে, এটা আসলে খুব মানে যারা পুরান নতুন তাদের জন্য একটা খুব মানে প্রবলেমের একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো আমাদের মেধার এটা ব্যাঘাত ঘটতেছে। যে ওভাবে আমরা যে আগেকার যেরকম ৮০-৯০ বলেন এই দশকে যে মেধার যে গায়ক গায়িকা ছিল, যারা আসতেন, যারা অনেক কাঠ কোহর পুড়িয়ে এই পর্যন্ত আসছেন, এখন ইজি ইউটিউবে টিকটকে তারা ছেড়ে দিচ্ছে, এআইভি করে, কেউ বুঝতেছেন এটা আপনার গান নাকি এটা আরেকজনের গান। এটা অনেক বড়, এটা এইদিকে একটু দেখা উচিত সবাইকে। হ্যাঁ, আপনাদের সবাইকে দেখা উচিত, যে একটু স্ট্রিক্ট থাকা উচিত, যেন কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় এটা নিয়ে। আমার একটা প্রশ্ন, যে আইয়ুব বাচ্চু, প্রিন্স ভাই, ফিডব্যাক, মাইলস, আজম খান, তাদের মতো জনপ্রিয় শিল্পী আর এখন আমরা পাবো না, শত চেষ্টা করলেও হবে না। কিন্তু তাদের মধ্যে কি এখন বর্তমান প্রেক্ষাপটে নতুন জেনারেশনে আপনার কি মনে হয় তারা কি কেউ না কেউ তৈরি হচ্ছে?
আমার আসলে ওই যে বললাম না, প্রযুক্তি এখন যে সকল অত্যাধুনিক প্রযুক্তি আসছে, এতে করে কেন যেন তারা চেষ্টাই করে না। গান হচ্ছে একটা মানে আপনার অন্তরে কিংবা আপনার মনে পড়ার মতো কিছু, কিংবা গানটার সুরটা এত ভালো লাগলো আপনার চোখে জল এসে পড়লো, সেরকম গান কিন্তু এখন হয় না, কারণ হবেও না, না কারণ তাদের মধ্যে এখন সেরকম আবেগ কাজ করে না। আমরা এতটা যান্ত্রিক হয়ে গেছি যে এখন আবেগ ভালোবাসার মূল্যটা মনে হচ্ছে ক্ষীণ। আপনি দেখেন, যদি বাচ্চুবার একটা গানের একটা কথাই যদি বলি, তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। দেখতে দেখতে সময় পুরা শেষ হয়ে গেল, কিভাবে গড়িয়ে গেল সন্ধ্যা, একটা সুন্দর সন্ধ্যা, মানে নিজের কাছেই লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ না, গণকণ্ঠকে। না, থ্যাংক ইউ ভেরি মাচ হাবিব ভাই আজকে আসার জন্য। অনেকক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা দেখলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে, সেম সময় সেম টাইমে। ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।